আমি যদি আপনাদের প্রশ্ন করি যে কোনো নির্দিষ্ট এলাকায় সবচেয়ে জনপ্রিয় ফুটবল কোচ কে, আপনারা হয়তো অনেক নাম বলবেন। আপনারা বলবেন যে বার্সেলোনা শহরে সবচেয়ে জনপ্রিয় পেপ গার্দিওলা, ম্যানচেস্টার শহরে সবচেয়ে জনপ্রিয় অ্যালেক্স ফার্গুসন, বা লিভারপুলে সবচেয়ে জনপ্রিয় ক্লপ, বা আরো আগের কারোর কথাও বলতে পারেন। কিন্তু আমি এদের সবার ব্যাপারে আপত্তি করব। আপত্তি করে বলবো যে একটা লোকের কথা আমরা ওইভাবে খেয়ালই করি না। কোনো একটা নির্দিষ্ট দেশ না, পুরো আফ্রিকা মহাদেশ জুড়ে আপনি যদি জরিপ করেন তাহলে আপনি অটো ফিস্টারের চেয়ে জনপ্রিয় কোচ সম্ভবত পাবেন না। তাকে বলা হয় আফ্রিকার জার্মান ঈশ্বর। সেটা শুধু ফুটবলের কারণে না, ফুটবলে তো আফ্রিকান বিভিন্ন দেশে সে বাবা সব অর্জন এনে দিচ্ছে। বিভিন্ন দেশ তাদের হিস্ট্রিতে যা যা কল্পনা করে নাই সেটা অটো ফিস্টার এনে দিচ্ছে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে সে আফ্রিকান ফ্যাশন আইকন, এবং ওই যে প্যান্ট নামায় পরা যে সাগা স্টাইল, এই স্টাইলটাকে পুরো আফ্রিকা জুড়ে জনপ্রিয় করার মূল লোক হচ্ছে অটো ফিস্টার। এখন অটো ফিস্টারকে নিয়ে আজকে একটু গল্প করব, সেটার কারণ কিন্তু আফ্রিকা না, কারণ হচ্ছে অতিশয় কাকতালীয় এবং সৌভাগ্যক্রমে অটো ফিস্টারকে আমরা পেয়ে গেছিলাম বাংলাদেশে, এই ঢাকা শহরে। ফিস্টারকে জার্মানি আমাদের উপহার দিছিল। উপহার পাওয়া ফিস্টার আমাদের একটা সাব ফুটবল জিতে দিছিলেন, এবং সেটা আমাদের প্রথম সাব শিরোপা ছিল। সেই ফিস্টারকে আমরা যথারীতি বসায় রেখে রেখে কোনো কাজ না দিয়ে কার্যত অপমান করে বাংলাদেশ থেকে তাড়ায় দিছি, যেটা আমাদের ট্র্যাডিশন। এইরকম একটা ভুবনজয়ী কোচ, 6টা বিশ্বকাপ খেলা দলের বিভিন্ন সময় দায়িত্ব পালন করা কোচ, সেই ফিস্টারকে নিয়ে আজকে একটু গল্প করি, তার বাংলাদেশ অধ্যায়টা নিয়েও একটু গল্প করি। অটো ফিস্টারের কথা মনে হচ্ছিল আসলে গত কদিন ধরে আমাদের এখানে তো কোচ নিয়ে অনেক কথা হচ্ছে যে আবার আমাদের বিদেশি কোচ কে হবে। যদিও বিএফএফ বলে নাই যে তারা এই ক্যাবরেরারে ছেড়ে দিবে, বরং ক্যাবরেরার সমালোচনা করায় বিএফএফ এর একজন সদস্যকে অব্যাহতিও দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দর্শক ভক্তরা তো বসে নেই, তারা প্রতিদিন হিসাব মিলাচ্ছেন যে ক্যাবরেরারে বের করে দিয়ে কারে আনা যায়। এবং প্রতিদিন আমি দেখলাম যে একটা ফেসবুক গ্রুপে বিভিন্ন ফ্রি এজেন্ট কোচ যারা মোটামুটি ভালো ক্যারিয়ার আছে তাদের রেট দেওয়া হচ্ছে যে কত হইলে তারে পাওয়া যায়, তারে কোনভাবে যোগাযোগ করতে হবে, সব তারা রেডি রাখতেছে, শুধু বিএফএফ এর ব্যাপারে কোনো শব্দ করতেছে না। যাই হোক, এই সময় আমি যেটা ভাবতেছিলাম যে একটু আমাদের বিদেশি কোচ নিয়ে একটু গোটাগুটি করে, ইনফ্যাক্ট প্ল্যান ছিল যে আমাদের এখানে যারা বিদেশি কোচ আসছেন, বড় কোচ আসছেন, প্রায় সবাই আমাদের এখান থেকে অপমানিত হয়ে বা বিরক্ত হয়ে বিদায় নিয়েছে। তো এটা নিয়ে গোটাগুটি করতে গিয়ে হঠাৎ করে মনে হলো যে ফিস্টারের কথা তো আলাদাভাবে বলা দরকার। অটো ফিস্টারের মাপের একটা কোচ ঢাকায় পা রাখছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হিসাবে, এইটা আসলে আমাদের হিস্ট্রির সঙ্গে যায় না। আমাদের টোটাল যে হিস্ট্রি, এই জায়গাটা একটা স্পাইক, একটা স্পাইকের মতো আছে, গ্রাফে একটা স্পাইকের মতো আছে, সেটা হচ্ছে অটো ফিস্টার। বাকিদের সঙ্গে তারে যায় না, বাংলাদেশের সঙ্গেও যায় না, কোনোভাবে যায় না। বাংলাদেশের সঙ্গে যায় না এরকম একটা কোচ, সেটা তো আমরা ছোটবেলা থেকেই জানতাম যে কোন হাইটের একটা কোচটা বাংলাদেশ পেয়ে গেছিল। তো গোটাগুটি করতে গিয়ে মনে হলো যে ফিস্টারের গল্পটা একটু বলা দরকার। ফিস্টার খুব কম বয়সে কোচিং পেশা হিসাবে নিয়ে নেন, সম্ভবত 23 বা 24 বছর বয়সে, এবং তার আসলে ভুবন জয়টা শুরুই হয় হচ্ছে আফ্রিকা থেকে। উনি খেলছেন জার্মানির খুব নিচু সারির সব দলে, স্ট্রাইকার নাকি ছিলেন আমি দেখলাম প্রোফাইলে। যাই হোক, আমরা যে বয়সে দেখছি বা এখন যেসব ছবি দেখি তাতে তো বিশ্বাস করা খুব কঠিন হয় যে এই বিশাল এই লোকটা স্ট্রাইকার ছিল। এবং ক্যারিয়ার শুরু করছেন, কোচিং ক্যারিয়ার শুরুও করছেন জার্মানির ছোটখাটো ক্লাব দিয়ে। কিন্তু এরপরে যেটা হলো, রুয়ান্ডাতে ওনাকে প্রথম নিয়ে যাওয়া হলো। রুয়ান্ডা, ওখানে গিয়ে মোটামুটি সাকসেস পাচ্ছেন, কিন্তু মূল রূপকথাটা শুরু হলো হচ্ছে বুর্কিনা ফাসো থেকে। বুর্কিনা ফাসো যখন জাতীয় দল হয় নাই, সুপার বোলটা ন্যাশনাল টিম হিসাবে পরিচিত ছিল, সেই সময় তারা অটো ফিস্টারকে নিছিল। তখনও তো অটো ফিস্টারের প্রোফাইল এত ভারী না, পেয়ে গেছিল। এই বুর্কিনা ফাসো থেকে শুরু করে এই লোক যতগুলো দেশে গেছে সবগুলো দেশে কিছু একটা নতুন করছে। ধরেন বুর্কিনা ফাসো হচ্ছে মাত্র স্বাধীন হওয়া একটা দেশ, এই দেশটাকে ফিস্টার আফকনে নিয়ে গেছে। মানে কি বিস্ময়কর একটা ব্যাপার। আফ্রিকান কাপ অফ নেশনস খেলা কিন্তু বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। মানে ওখানে কারা খেলে আপনি শিওর থাকেন যে ইউরোপের পরে যদি লাতিন আমেরিকা অঞ্চলকে রাখেন, তারপরেই আসলে আপনার স্ট্যান্ডার্ডের দিক থেকে আফ্রিকান জোনকে রাখতে হবে, আফগান জোনকে রাখতে হবে। কারণ ওখানে বেশ কয়েকটা দল আছে যারা রেগুলার বিশ্বকাপে নকআউট পর্ব খেলে, অনেক পাওয়ারফুল একটা ফুটবলিং জোন। সেখানে একটা সদ্য স্বাধীন দেশের অ্যামেচার প্রায় একটা টিমরে নিয়ে উনি চলে গেলেন হচ্ছে আফগানের মূল টুর্নামেন্টে। এরপর গেলেন আইভরি কোস্টে।
আইভরি কোস্ট পরে বড় দল হয়েছে, আপনারা দেখছেন দিদিয়ের দ্রগবাদের কল্যাণে আইভরি কোস্ট ওয়ার্ল্ড কাপও খেলছে। কিন্তু ফিস্টার যখন আইভরি কোস্টে পা রাখেন তখনও তারা এই লেভেলের কোনো টুর্নামেন্টের স্বপ্ন দেখে না। সেই দলটাকে উনি প্রথমবারের মতো আন্ডার 19 ফিফা ওয়ার্ল্ড কাপে নিয়ে গেছেন। পরে গেছেন জায়ারেতে ওরকম বড় কোনো অর্জন সরাসরি তার নাই, কিন্তু জায়ারে ফুটবলের জনক বলা হয় ওনাকে। আর জায়ারের যে ফুটবল স্ট্রাকচার এবং জায়ারের যে তারকা ব্যাচটা পরবর্তীকালে ওদের দলটাকে আফগান খেলাইছে, সেই দলটাকে তৈরি করা হচ্ছে অটো ফিস্টারের। মানে যে 4টা দেশে এর আগে কোচিং করালেন, এই 4টা দেশেই বড় কিছু করে আসেন। ততদিনে উনি আফ্রিকান হিরো হয়ে গেছেন। এই আফ্রিকান হিরোরে নিয়ে আসলো ঘানা, এবং এখানেই আসলে উনি কার্যত বিশ্ব জয় করে ফেললেন। একবার কার্যত না, সত্যি সত্যি বিশ্ব জয় করে ফেললেন। ঘানার সুপারস্টার হলেন, ঘানার ফ্যাশন আইকন হলেন, এবং ঘানার ঈশ্বর হলেন। প্রথমত হচ্ছে 91 যে ফিফা ইয়র্থ চ্যাম্পিয়নশিপ, সেই ইয়র্থ চ্যাম্পিয়নশিপে উনি ঘানাকে চ্যাম্পিয়ন করাইলেন। মানে ফিফা ওয়ার্ল্ড কাপ 91 আন্ডার 19 ফিফা ওয়ার্ল্ড কাপ, এটাতে ঘানা বিশ্ব চ্যাম্পিয়ন। কাদের হারায়? সেমিফাইনালে ব্রাজিল, ফাইনালে স্পেন। 90s ব্রাজিল স্পেন টিম, বাচ্চাদের টিম, আন্ডার 19 টিম, ওই টিম তো পরবর্তীকালে বিশ্বজয়ী টিম হয়েছে। ওই টিম রে হারায় ফিস্টার আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতলেন ঘানার হয়ে। ফিস্টার তখন সত্যি সত্যি ঘানার ন্যাশনাল হিরো। মানে ঘানার যে কোনো রাজনীতিবিদ, যে কোনো সামরিক শাসক ভোটে দাঁড়াইলে ফিস্টারের সঙ্গে জিতবে না, এরকম একটা অবস্থা। ফলে যেটা হলো, ফিস্টার আসলে একটা ফ্যাশনের জনক হয়ে গেলেন আফ্রিকা, পুরো আফ্রিকা অঞ্চলে। এই ফ্যাশনটা পৃথিবীতে এক্সিস্ট করতো। ফ্যাশনটাকে বলে একটু বাজে বাজে ডিকশনারি শব্দে স্যাগিং। এই জিনিসটা আপনারা ঢাকার রাস্তায় একসময় দেখছেন 90s শেষ দিকে। এখন আমি আর ওভাবে খেয়াল করি না। সেটা হচ্ছে যে জিন্স পরবে, যে আন্ডারওয়্যারটা দেখা যাবে, জিন্স পরবে একদম নিতম্বের উপরে নেমে যাবে, বেল্ট থাকবে না, বেল্ট থাকলেও জিন্সটা অনেক নেমে যাবে। এই জিনিসটা মূলত একবারে আর্লি 90s শুরু হয় হচ্ছে আমেরিকায় যারা ব্ল্যাক, ওরা এই ফ্যাশন করতো। মূলত একটু ভবগুরেরা বা একটু ডান পিটে টাইপের ব্ল্যাকরা, তারা এই ফ্যাশনটা করতো। ওই নিচে নামায়, কোমরের নিচে নামায় জিন্স পরা এবং ওপরে আন্ডারওয়্যার দেখা যাবে। স্যাগিং আমেরিকা থেকে ইউরোপে পৌঁছাইছে, এমনকি বাংলাদেশেও আসছে, কিন্তু আফ্রিকায় গেছিল না। কারণ হচ্ছে আফ্রিকানরা এইটারে খুব বাজেভাবে দেখে। যতই ব্ল্যাকরাই আমেরিকাতে এই ফ্যাশনের প্রচলন করুক, আফ্রিকানদের যে মূল্যবোধ, ওইটার সঙ্গে কোমর বের করে দিয়ে প্যান্ট পরা, এটা যায় না। ফলে আফ্রিকায় এটা কোনো কালে এটা পাত্তা পায় নাই। দু একটা জায়গায় হয়তো 2 একজন ট্রাই করছে এই ফ্যাশন করার, পাত্তা পায় নাই। কিন্তু ঘানাতে এই জিনিস স্যাগিং একেবারে পপুলার হয়ে গেল। রাস্তাঘাটের বাচ্চারা, স্কুলের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা এই স্যাগিং করে ঘুরে বেড়াচ্ছে। মানে প্যান্ট কোমরের নিচে পরে ঘুরে বেড়াচ্ছে, ওপরে আন্ডারওয়্যার দেখা যাচ্ছে। কারণ কি? স্যাগিং করে হচ্ছে অটো ফিস্টারের স্যাগিং স্টাইলটা ইচ্ছা করেন না। উনি যেরকম মানুষ, উনি স্যাগিং যে স্টাইল করে করবেন ওরকম মানসিকতার মানুষ না। সেটা করলেও কোনো দোষ ছিল না, কিন্তু ওনার একটা শারীরিক সমস্যা, সেটা হচ্ছে ওনার কোমরটা না ওনার শরীরের তুলনায় অনেক চিকন। যারা ফিস্টারদের সামনাসামনি দেখছেন, আমার এই কন্টেন্ট শুনতেছেন, এরকম অনেকেই তো সামনাসামনিও দেখছেন, ছবিতে দেখছেন। আবার একটু এই যে লেওভারের ছবি দিয়ে দিচ্ছি, দেখেন কোমরটা খুব সরু। ফলে উনি কোনো কালেই মানে সঠিক সাইজের প্যান্ট পরতে পারেন না। মানে ওনার যে সাইজের হিপ, যে সাইজের প্যান্ট লাগে লম্বায়, ওই সাইজের কোমর মেলে না। কাটায় কোটায় তো পরতে পারেন না। ওনার যেটা করতে হয়, বেল্ট দিয়ে টাইট দিয়ে বাঁধে কোমরে প্যান্ট রাখতে হয়। এখন উনি তো দীর্ঘদিন ধরে আফ্রিকায় আছেন, যে কোনো কারণেই হোক আফ্রিকায় ওনার কোমরের সাইজের বেল্ট পাওয়া যায় না। আফ্রিকার অন্য দেশে পাওয়া যায় কিনা জানি না। ঘানায় যেখানে থাকতেন এটা ওনার জন্য অ্যাভেলেবেল ছিল না। উনি এটা পরোয়াও করতেন না, ওকে বেল্ট পাওয়া যায় না, কি হবে। প্যান্ট ওইভাবে পরতেন। উনি কিন্তু যে আন্ডারওয়্যার বের করা স্যাগিং কোনোদিন করতেন না। বললাম না যে ইচ্ছা করে ফ্যাশন করতেন না, ইন করে যেতেন শার্ট, বা কখনো ইন করতেন না। কিন্তু প্যান্ট আসলে নামতে নামতে ওনার তো উপায় ছিল দুইটা। একটা হচ্ছে হাত দিয়ে প্যান্টটা ধরে রাখা কোমরে, নতুবা একবার উপরালার ভরসায় ছেড়ে দেওয়া, যদ্দূর যে নামে। ওনার ওই নিতম্বের কাছে গিয়ে প্যান্টটা আটকে থাকতো, ওইদিকে জামা ইন করা। ফলে এটা একটা অদ্ভুত ফ্যাশন হলো, এবং আফ্রিকাতে, ঘানাতে জনপ্রিয় হলো কিন্তু এই স্যাগিং। যে স্যাগিং এ আন্ডারওয়্যার দেখা যাবে না, আপনি ইন করা থাকবেন কিন্তু প্যান্টটা পরা থাকবে নিতম্বে। এই স্যাগিং মারাত্মক জনপ্রিয় হয়ে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে, আফ্রিকানরা বা ঘানাইয়ানরা এটা স্যাগিং বলে চিনল না, লোকে এটা নাম দিয়ে দিল ফিস্টার স্টাইল। প্যান্ট কিনতে গিয়ে ইয়াং ছেলেরা দোকানে বলতো ফিস্টার প্যান্ট দেন, অটো ফিস্টার প্যান্ট দেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে, এই যে দেখেন, ঘানার একটা স্কুল একবার রীতিমতো নোটিশ দিয়ে জানালো অটো ফিস্টার নট অ্যালাউড।
মানে অটো ফিস্টারকে তারা ডিসঅ্যালাউ করে না, অটো ফিস্টার তো তাদের ন্যাশনাল হিরো, অটো ফিস্টারের ফ্যাশন চলবে না। এবং সেই সময় গার্জিয়ানদের ভিতরে, ঘানার অভিভাবকদের ভিতরে ব্যাপক একটা ক্ষোভ ছিল অটো ফিস্টার নিয়ে, ওই যে ব্যক্তি অটো ফিস্টার না, অটো ফিস্টারের প্যান্ট পরার স্টাইল নিয়ে। মানে এই গল্পটা বললাম এই লোকটার ইনফ্লুয়েন্স নিয়ে, যে একটা দেশের বা একটা মহাদেশের তরুণ প্রজন্ম সে তার ব্যক্তিগত শারীরিক দুর্বলতার জন্য যেভাবে প্যান্ট পরে সবাই ওইভাবে প্যান্ট পরা শুরু করে দিচ্ছে। তাহলে সে কোন লেভেলের হিরো হয়ে গেছে? এই হিরো না হওয়ার কোনো কারণ ছিল না, কোনো কারণ ছিল না। শুধু ঘানা ওই যে ইউথ টিমরে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছেন তা না, এরপরে ঘানা সিনিয়র টিমের দায়িত্ব পেলেন, ঘানা সিনিয়র টিমের দায়িত্ব দেওয়া হলো, সেই সিনিয়র টিম নিয়ে কিন্তু আফগানের ফাইনাল খেললেন, ফাইনাল পর্যন্ত প্রতিপক্ষদের একদম গুড়ায়া দিয়ে ফাইনালে উঠলেন। ফাইনালে ওঠার পরে সেনেগালের সঙ্গে 0-0 ড্র করলেন, 120 মিনিট ড্র থাকলো, সেই ম্যাচ 10-11 ব্যবধানে, মানে 11 পেনাল্টি শুটে গিয়ে সেনেগাল জিতছিল। এইটা পৃথিবীর কোনো মেজর টুর্নামেন্টের নকআউট পর্বে সবচেয়ে বেশি পেনাল্টি শুটের রেকর্ড। এরপরে এই রেকর্ড ভাঙছে কিনা জানি না, তবে ওইটা প্রথমবার ছিল যে পৃথিবীতে কোনো একটা মেজর টুর্নামেন্টের নকআউট পর্বে 2 দলের 11 জনই পেনাল্টি শুটে অংশ নিচ্ছে। এটা পরে আর হয়েছে কিনা আমি জানি না। মানে আমরা যে বলি যে মার্জিনালি ট্রফি মিস করছে, ফিস্টারের ঘানা আফগান যেভাবে মিস করছে সেটারে মার্জিনালির চেয়েও কম বলতে হবে। আর সেনেগালের সঙ্গে ড্র করছে, সেনেগাল তখন পরাশক্তি। আপনি যদি 92-র কথা ভাবেন, এর কদিন পরেই তারা বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে। সেই সেনেগাল রে তারা আটকায় রাখছে 0-0-তে 120 মিনিট পর্যন্ত, পেনাল্টি শুট আউটেও 10টা পর্যন্ত তারা সেনেগালের সঙ্গে পাল্লা দিছে। এরপরে গিয়ে 11 নম্বরে তারা মিস করছে, সেনেগাল গোল করে ট্রফি জিতে গেছে। মানে গানার সুপার হিরো সে হবেই হবেই। এইরকম একটা ভয়াবহ জনপ্রিয় অবস্থা, ভয়াবহ সফল অবস্থা, তখন তারা সবাই ডাকতেছে, ক্যামেরুন ডাকতেছে, সেনেগাল ডাকতেছে, সবাই ডাকতেছে, ছোট বড় আফ্রিকার সব দেশ ডাকতেছে, আফ্রিকা ছেড়ে তার বেরোনোরই উপায় নাই। কিন্তু এই সময় তারা ডাক দিল হচ্ছে জার্মান ফুটবল ফেডারেশন। জার্মান ফুটবল ফেডারেশনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে উনি যুক্ত হলেন, কোচ ক্যাপাসিটিতে শুধু না, বিভিন্ন টেকনিক্যাল ক্যাপাসিটিতে। কারণ এই লোক তো শুধু মাঠের কোচিং করে না, এই যে যে দেশগুলোর কথা বললাম এইগুলার ফুটবল স্ট্রাকচার বিল্ড করাতেও তার ব্যাপক ভূমিকা আছে। ফলে সে তার দেশের ফুটবলের বিভিন্ন অংশে কাজ করার জন্য জার্মান ফুটবল ফেডারেশনে এসে যুক্ত হলো। এই সময় একটা নাটকীয় ঘটনা ঘটলো। ওই যে বললাম যে আমরা একেবারে বামন হয়ে হাতে চাঁদ পেয়ে গেলাম, সেটা কিভাবে বাংলাদেশের সঙ্গে জার্মানির একটা সংস্কৃতি বিনিময় চুক্তি হলো। এই চুক্তিটা ঠিক ওই সময় হয়েছে না আরো আগে হয়েছে জানি না, কিন্তু এই চুক্তির আওতায় জার্মান সরকার জার্মান ফুটবল ফেডারেশনকে বললো যে তোমরা খুব প্রমিজিং একজন ভালো কোচকে বাংলাদেশকে গিফট করো। এটা এই চুক্তির আওতায়, কোনো বেতন টেতন দিতে হবে না, বেতন যা দেওয়া জার্মান সরকার দিবে। ওনার যত বেতন প্রাপ্য, ওনার ওই সময় যে বেতন, মানে আফ্রিকাতেই উনি যে বেতন পায় ওইটা এফোর্ড করার কোনো কারণ আমাদের নাই। ওনাকে বেতন দিবে জার্মানি, এই শর্তে উনি বাংলাদেশে আসলো। এবং বাংলাদেশে এসে লোকটা কার্যত বাংলাদেশের প্রেমে পড়ে গেল। দেখেন সারাটা জীবন তো এইসব ডেভেলপিং নেশন নিয়ে কাজ করছে, ওই বুরকিনা ফাসো থেকে শুরু করে আপনি যদি ঘানা দেখেন, প্রত্যেকটা তার হিস্ট্রির সেরা অর্জনটা এনে দিচ্ছে তখন পর্যন্ত। বাংলাদেশ হয়তো ফুটবলিং বিচারে এদের চেয়ে অনেক নিচে, অনেক নিচে, স্টিল একটা ডেভেলপিং কান্ট্রি তো। এবং 90s বাংলাদেশ যদি ভাবেন, উনি এসে যাদেরকে হাতে পেলেন, আরমান মিয়া, মোনেম মুন্নাদের যে ব্যাচটা, মোনেম ভাইদের ব্যাচটারে হাতে পাইলে আসলে একজন বিদেশি কোচ স্বাভাবিকভাবে ভাবার কথা যে এদের নিয়ে স্বপ্ন দেখে আসেন। দেখেন এই লোক মুন্না ভাইরে দেখার পরে সেই কথাটা প্রথম বলছিল যে মোনেম মুন্না ভুল করে বাংলাদেশে জন্ম নিছে। এই কথাটা কিন্তু অটো ফিস্টারের কথা, এই কথাটা আপনারা অনেকবার শুনছেন না, যে মোনেম মুন্না ভুল করে বাংলাদেশে জন্ম নিয়েছে। অনেকেই তো বলছে মোনেম মুন্নার উচিত ছিল ইউরোপিয়ান কোনো লিগে খেলা। এবং অটো ফিস্টার বা অনেক কোচ বিশ্বাস করতেন, সামির সাকির অনেকে বিশ্বাস করতেন যে মোনেম মুন্নার আসলে মিনিমাম ইংলিশ লিগ, লা লিগা এইসব জায়গায় থাকার কথা ছিল, মোনেম মুন্নার বাংলাদেশে থাকার কথা ছিল না। এবং সেটা তো আমরা প্রমাণ পাইছি যে ইস্ট বেঙ্গল ইতিহাসের অন্যতম সেরা পারিশ্রমিক দিয়ে মুন্না বাইরে নিয়ে গেছিল। মোনেম মুন্না বাংলাদেশের যত বড় হিরো, তার চেয়ে বড় হিরো হচ্ছে কলকাতায়। তো মুন্নাবার নামের যে আন্তর্জাতিক পরিচিতিটা, এটা কিন্তু ফিস্টার করলেন। কারণ ফিস্টার যেখানে যেত বাংলাদেশে আসার পরে সে 2-4 বার তার শিষ্যরে দেখার পরে সে সব জায়গায় বলে বেড়াতো যে মুন্না ভুল করে বাংলাদেশে জন্মায় ফেলছে, মুন্না ভুল করে বাংলাদেশে জন্মায় ফেলছে। এবং সেই ভুলটারে ঠিক করার জন্য সে একটা অসাধারণ কাজ করলো, আমাদের একটা সাপ জিতায় ফেললো।
এই সাব জিতানোটা ফিস্টারের যে প্রোফাইল সে তুলনায় খুব ছোট্ট একটা অর্জন, খুব ছোট্ট একটা অর্জন। যে লোক যুব বিশ্বকাপ জিতে আসছে, যে লোক আফকনের ফাইনালে সেনেগালরে ওইভাবে ঘাম ঝরায় দিয়ে আসছে, অনেকগুলো দেশে তাদের ইতিহাসে প্রথমবারের মতো বড় বড় টুর্নামেন্টে নিয়ে গেছে, সেই লোকের জন্য এটা তো বড় অর্জন না, কিন্তু আমাদের জন্য তো সোনালী অর্জন। আমাদের উচিত ছিল তো, মানে যেটা উচিত না, আমরা তো এখানে একদম প্রত্যাশিত ছিল যে ফিস্টারে পাইছি, সাব জেতাটা হচ্ছে প্রথম ধাপ। এখন ফিস্টারকে নিয়ে আমরা কোথায় যাব? ফিস্টারকে কিন্তু জার্মানি এই শর্তে পাঠায় না যে আপনারা শুধু ন্যাশনাল টিমের কোচ হিসাবে তারা ইউজ করবেন, তারে তো আমরা ডেভেলপমেন্ট কোচ হিসাবে আফ্রিকা থেকে আবার জার্মানিতে ফিরে নিয়ে আসছি, আপনারা ডেভেলপমেন্ট খাতে ইউজ করেন। ফিস্টার দিনের পর দিন আমাদের ফেডারেশনের কর্মকর্তাদের কাছে ঘুরে বেড়াতো যে আমরা কাজ দাও, আমি কিছু একটা করি, একটা প্ল্যান দেই, তোমরা সেটা এক্সিকিউট করো, একটা তৃণমূল প্ল্যান দেই আসো, একটা একাডেমির প্ল্যান দেই আসো, একটা স্ট্রাকচারাল প্ল্যান দেই। ফিস্টারের সঙ্গে কারো কথা বলারই টাইম নাই। তখন ফুটবল ফেডারেশনের লোকেরা অনেক কিছু নিয়ে ব্যস্ত না, সেটা আমাদের চিরকালই। ফুটবল ফেডারেশনের লোকেরা ফুটবল ছাড়া সব কিছু নিয়ে ব্যস্ত থাকে। স্বাভাবিকভাবে দিনের পর দিন ফিস্টার হোটেলে পড়ে থাকলো। সম্ভবত টানা 6 মাস এমন গেছে যে ফিস্টার ফুটবলের কোনো কাজই পাচ্ছে না। মানে হোটেল থেকে বা বাসায়, বাসায় থাকতো না হোটেলে থাকতো, খেয়াল নাই, যেখানেই থাকুক ওখান থেকে বেরোয় যে মাঠে এসে কিছু একটা করবে। ইভেন সে খেলোয়াড়দের পর্যন্ত পাইতো না যে সে কাউরে নিয়ে একটু প্র্যাকটিস করাবে, সে কাউরে ট্রেন করাবে। এখন দেখেন, দুনিয়ার ব্যস্ততম একটা লোক যে আফ্রিকায় গেলে নিঃশ্বাস ফেলার সময় পাবে না, জার্মানিতে গেলে যার 24 ঘন্টা বসে প্ল্যানিং এর কাজ করতে হবে, ল্যাপটপে এই করতে হবে ওই করতে হবে, সেই লোকটা ঢাকায় অলস সময় কাটাচ্ছে, লোকেদের ডাকে পাচ্ছে না। ফেডারেশনের কর্মকর্তারা খেয়ালও করতেছে না যে ফিস্টার ঘুমায় আছে, ফিস্টার অস্থির হয়ে আছে। ফিস্টার রাগ হয়ে খেপে টেপে কাউরে কিছু না বলে চলে গেল। চলে যাওয়ার পরে ফিস্টারের জীবনে আরো অসাধারণ সব অধ্যায় আসে। প্রথমত সৌদি আরবরে নিয়ে জীবনে প্রথমবারের মতো কোচ হিসেবে বিশ্বকাপ খেলতে গেছেন। মানে যে ফিস্টারকে আমরা পাত্তাই দিলাম না, যে ফিস্টারকে আমরা কাজ দিলাম না, যে ফিস্টারকে আমরা ক্ষুব্ধ করে দেশ থেকে তাড়ায় দিলাম, সেই ফিস্টার এখান থেকে গিয়ে একটা দলে বিশ্বকাপে চলে গেল। এর কিছুদিন পরে সে বা সেনেগালের কোচিং করালো, ক্যামেরুনের কোচিং করালো। ক্যামেরুন কোন দল তো আপনারা বুঝতেছেন, ওই যে শুরুতে বলছিলেন যে 6টা ভিন্ন ভিন্ন দলের কোচিং করেছে যারা কোনো না কোনো সময় বিশ্বকাপ খেলছে। এর ভিতরে নিজেই দুটো দল নিয়ে বিশ্বকাপে গেছে। তার ভিতরে দ্বিতীয় গেল হচ্ছে টোগোকে নিয়ে। টোগোকে নিয়ে যখন বিশ্বকাপ খেলতে গেল, তখন ওই বিশ্বকাপে, এটা 2006 বিশ্বকাপ মনে হয়, ওই বিশ্বকাপে আমাদের এখান থেকে তো অনেকে গেছিলেন। সবাই চেষ্টা করছিল ফিস্টারের সঙ্গে একটু কথা বলার, যে ফিস্টারের সঙ্গে কথা বলে একটু বাংলাদেশের ফুটবল অমুক তমুক। খুব ক্ষুব্ধ হয়েছিলেন। সুব্রদা একটা লেখা লিখছিলেন, সুব্রদার সঙ্গে 1-to-1 কথা হয়েছে টোগোর কোচ হিসাবে। টোগো নিয়ে কথা বলতেছে, বিশ্বকাপ নিয়ে কথা বলতেছে, অন্যান্য দেশ নিয়ে কথা বলতেছে। সে তো ফুটবল পণ্ডিত মানুষ, বলে বিশ্লেষক হিসাবে মতামত দিচ্ছে। সুব্রদা হঠাৎ করে জিজ্ঞেস করছে, সুব্রদার চিনছে কিনা ওইটা রিপোর্ট পড়ে বুঝতে পারলাম না, কিন্তু সুব্রদা জিজ্ঞেস করছে বাংলাদেশের ফুটবল নিয়ে একটু জিজ্ঞেস করি। সে বলতেছে বাংলাদেশের ফুটবল নিয়ে কোনো প্রশ্ন হবে না, এটা আমি শুনতে রাজি না, বলে হেঁটে চলে গেছে। একদম আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎকার শেষ না করে সে চলে গেছে। মানে কত বড় ক্ষুব্ধ এবং বিরক্ত এই দেশটার ফুটবলের পরে। এরপরে যতজনের লেখা পড়ছি, স্মৃতিচারণা শুনছি, সব সাংবাদিক একটা কথা বলছেন যে ফিস্টারকে রিচ করা যায়, ফিস্টারের সঙ্গে কথা বলা যায়, বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলতে গেলে খেপে যায়। হ্যাঁ, একটা দুইটা জায়গায় কথা বলছেন, সেগুলো দেখতেছিলাম। তার ভিতরে একটা জিনিস দেখে আমার খুব কষ্ট লাগছিল, খুব কষ্ট লাগছিল। সেটা হচ্ছে, দেখেন, এর মধ্যে মুন্না ভাই মারা গেছে। মুন্না ভাই তার পুত্রের মতো ছিল। যে কয়দিন সে এখানে ছিল, ওই যে বললাম মুন্না ভাইয়ের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিংটা ফিস্টারের করা, সে মুন্না ভাই মারা গেছে। এই যে অকৃতজ্ঞ দেশটা, এই অকৃতজ্ঞ দেশের ফেডারেশনের লোক, আবাহনীর লোক, কেউ একবার মনে করলো না যে মুন্নার পিতার মতো লোকটা ফিস্টার, তারে অন্তত একটু জানাই, একটু জানাই। সে যখন বাংলাদেশ ছাড়ছে তখন তো মোবাইল টোবাইল আসে নাই, ফলে কারোর সঙ্গে ওই কমিউনিকেশনটা তার এস্টাবলিশ ছিল না। কিন্তু লোকেরা তো জানতো, পরে তো তারা রিচ করছে লোকজন, নিশ্চয়ই লোকেরা জানতো যে ফিস্টারে কিভাবে পাওয়া যাবে। মুন্নাবের মৃত্যুর 11 বছর পরে কোনো একটা কারণে ওনার ছেলে বাংলাদেশ সফরে আসছিল। এসে উনি এখানে এটা শুনে ওনার ছেলেই শকড হয়ে গেছে, যে বলে কি, মানে ওনার ছেলে তো ফিল করছে যে আমার বাবার আরেকটা পুত্রের মতো ছেলে ছিল বাংলাদেশে, সে ছেলেটা মরে গেছে, আমার বাবা জানে না। সে বাড়ি গিয়ে জানাইছে যে বাবা, তোমার মনে মুন্না তো মরে গেছে। ফিস্টার এটাতে রীতিমতো অসুস্থ হয়ে গেছিল এই খবর পাওয়ার পরে। ওই সময় সে বাংলাদেশের দু একজন মানুষের সঙ্গে, দু একজন সাংবাদিকের সঙ্গে কথা বলছে যে আমার জীবনে ইচ্ছে বড় কষ্ট পাই নাই, আমি বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আপনারা জানেন না যে আমি প্রতিদিন বাংলাদেশের ফুটবল ফলো করি, বাংলাদেশের ফুটবলে কি হচ্ছে না হচ্ছে, যে খেলাটা লাইভ দেখায় আমি সুযোগ পাইলেই দেখি বসে বসে, এমনকি রেকর্ড করেও রাখি।
আমার বুকে এমন একটা জায়গায় বাংলাদেশ। এবং মুন্না আমার কাছে সেটা ছিল, একটা লোক মনে করলো না যে আমার একটু খবরটা জানানো যে মুন্না নাই। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। দেখেন এরপরেও ফিস্টার বড় ছোট অনেক দলের কোচিং করাচ্ছে। আফগানিস্তানে কোচ ছিল বোধহয় শেষ, তখনই বয়স 80 হয়ে গেছে। এরপরে ক্যামেরুনের কথা তো বললাম, ত্রিনিদাদ এন্ড টোবাগোর কোচিং করাচ্ছে, আরও বিভিন্ন দলে কোচিং করাচ্ছে। এখন সম্ভবত কোথাও কাজ করেন না, আমি খুঁজে পেলাম না, সম্ভবত কোথাও আর কোচিং করেন না। এখন তো বয়সও 82+ হয়ে গেছে। এখন বোধহয় ফেডারেশনের এক্সপার্ট হিসাবে কাজ করেন আর বিভিন্ন জায়গায় মতামত দেন। মাঝে দেখলাম ওনাকে নিয়ে একটা ডকুমেন্টারি হচ্ছে, আফ্রিকান গড ফ্রম জার্মানি, এরকম একটা ডকুমেন্টারি হচ্ছে। ডকুমেন্টারিটা পুরোটা পাইনি, পাইলে অবশ্যই দেখব। আমার ওই ডকুমেন্টারি ছোট ছোট ক্লিপিংস দেখতে দেখতেই মনে হচ্ছিল যে কি দুর্ভাগা জাতি আমরা। ভাগ্যক্রমে একটা আফ্রিকান ঈশ্বর এখানে এসে পড়ছিল, সেটারে ইউজ করতে পারিনি। আমরা আফসোস করি যে আমরা কেন অমুক কোচ আনতে পারতেছি না, তমুক কোচ আনতে পারতেছি না। আনতে পেরে কি হবে রে ভাই? সামির সাকিব, নাসের হেজাজি, জর্জ কোটান, এরসন সিলভা, ডিডো, আন্দ্রেস ক্রুসিয়ানি, কম লোক আসছে বাংলাদেশে? কত বড় বড় ফিগার আসছে। বিশ্বকাপ খেলা খেলোয়াড়রা এখানে খেলে গেছে, এমেকা এখানে খেলে গেছেন। কি হচ্ছে বাংলাদেশে? বাংলাদেশে এই যে নামগুলো বললাম, সামির সাকিব থেকে শুরু করে বা ডিডো পর্যন্ত, প্রত্যেকটা কোচ, নাসির হেজাজি, জর্জ কোটান, ডিডো, ক্রুসিয়ানি, প্রত্যেকরে আমরা অপমান করে দেশ থেকে তাড়াইছি। প্রত্যেকরে। একটা লোক বাংলাদেশ সম্পর্কে এখন কথা বলতে চায় না, একটা লোক নেই। এদের সঙ্গে, জর্জ কোটানের সঙ্গে সাংবাদিকদের এখানে ওখানে দেখা হইলে জর্জ কোটান মুখ ফিরায় নেয়। দু একজন হয়তো ভালোবাসাটা এড়াইতে পারে না, ব্যক্তিগত যোগাযোগে কথা বলে, কিন্তু এই দেশটারে আর এরা কেউ পছন্দ করে না। আমরা এত পুয়ার ব্র্যান্ডিং করছি, এত পুয়ার ব্র্যান্ডিং করছি। আমরা অটো ফিস্টারের মতো ঈশ্বররে পেয়ে আমরা অবহেলায় হারায় ফেলছি। এখন এই যে এতগুলো কথা বলার একটা গোপন উদ্দেশ্য হচ্ছে যে যারা ফেসবুকে ইকুয়েশন করতেছেন অমুক কোচটা আনলে কাজ হয়, তমুক কোচটাকে আনলে কাজ হয়, আমি আপনাদের বলি, দেখেন আনা হয়তো যাবে। আজকে যদি রাষ্ট্র চেষ্টা করে, বা ধরেন সেই জার্মানিতেই যদি আমরা চেষ্টা করি, জার্মান ফেডারেশন হয়তো সেই সাংস্কৃতিক চুক্তির আওতায় ক্লপরে পাঠায় দিল, কি হবে বলেন তো? ক্লপরে আমরা কি করতে দিব? এখানে আদৌ কিছু করতে দিব? ক্লপরে পেপ গার্দিওলারে কিছু করতে দিব? কাউরে কিছু করতে দিব না। স্কালোনি আসলেও কিছু করতে দিব না, কাউরে কিছু করতে দিব না। আমরা ফুটবল ছাড়া অনেক কিছু করব, কিন্তু ফুটবলে যত বড় কোচই আনেন লাভ নাই, লাভ নাই। আগে আমাদের বদলাইতে হবে, তারপরে আমরা ঠিক করব যে কোচ হিসাবে কে আসবে। আমরা ঠিক হয়ে গেলে এই ক্যাবরেরার মতো কোচও ক্যারাবেরা না করে বেটার কিছু করবে, সেও তখন ভালো হয়ে যাবে। আগে আমাদের ঠিক হইতে হবে, তার আগ পর্যন্ত এভাবেই চলুক। আপাতত অটো ফিস্টারের জন্য অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। এই বৃদ্ধ মানুষটার জন্য অনেক শুভেচ্ছা থাকলো। আফ্রিকান ঈশ্বর আমাদের এখানে ঈশ্বর হতে না পারলেও সেই ভালোবাসাটা আমাদের আছে। পুরো ফুটবল কমিউনিটির পক্ষ থেকে ওই ভালোবাসাটা জানালাম। আমাদের ফুটবলের জন্য অনেক শুভেচ্ছা।